ঘরে বাইরে কোমর সমান পানি, বিপদসীমার ওপরে সুরমা কুশিয়ারা। উজানের ঢলে তলিয়ে সিলেটের নিম্নাঞ্চল। পানিবন্দী লাখ লাখ মানুষ, ডুবেছে সড়ক, যান চলাচল ব্যাহত। কথায় আছে উপরে ফিটফাট ভেতরে সদরঘাট, ঠিক তেমনি অবস্থায় স্বাস্থ্য অধিদপ্তরের। ডেঙ্গু নিয়ন্ত্রণে সবক দেয়া স্বাস্থ্য অধিদপ্তরে এডিসের অভয়ারণ্য। লার্ভা মিললেও এড়িয়ে যাওয়ার চেষ্টা কর্তাদের। প্রাক বর্ষাকালীন জরিপ নিয়ে প্রশ্ন দুই সিটির। দেশে অবৈধ সম্পদের পাহাড়ে বিদেশে গা ঢাকা দিয়ে পার পেয়ে যান কেউ কেউ। সাবেক আইজিপি বেনজির ইস্যুতে পিকে হালদারের ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে পদক্ষেপ নেওয়ার তাগিদ। এখন থেকে বিশ্বের যে কোনো বন্দরে নোঙর করতে পারবে বাংলাদেশি জাহাজ। যুক্তরাষ্ট্র রাশিয়াকে পেছনে ফেলে হোয়াইট লিস্টের নাম ওঠায় এই সুযোগ। সকালের সময় সঙ্গে আছি আমি কনক আজাদ। বর্ষা আসার আগেই বিপদসীমার ওপরে বইছে সুরমা কুশিয়ারার পানি। উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সিলেটের গোয়াইনঘাট, জৈন্তাপুর, কোম্পানিগঞ্জ, জকিগঞ্জের নিম্নাঞ্চল তলিয়ে গেছে। সড়কে পানি ওঠায় সিলেট শহরের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন গোয়াইনঘাট উপজেলার। এদিকে সুনামগঞ্জেও বাড়ছে নদ নদী ও হাওরের পানি। ইকরামুল কবিরের রিপোর্ট। বাড়ির ভেতরে পানি, প্রিয় সন্তানকে নিয়ে বাঁচতে তাই মা ছুটে চলেছেন নিরাপদ আশ্রয়ের খোঁজে। পারাপারের একমাত্র অবলম্বন এখন নৌকা। তীব্র বেগে পাহাড়ি ঢল ঢুকছে জনপদে, তলিয়ে যাচ্ছে একের পর এক গ্রাম। সিলেটের গোয়াইনঘাট উপজেলার 13টি ইউনিয়নের হাওর ও নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। সুরমা, কুশিয়ারা, ডাউকি, সারি ও সারিগাং নদীর পানি 5টি পয়েন্টে বিপদসীমার 1 মিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এছাড়া পানিতে শালুটিকর গোয়াইনঘাট সড়ক তলিয়ে যাওয়ায় যান চলাচল ব্যাহত হচ্ছে। উপজেলা সদরের সঙ্গে বিচ্ছিন্ন রয়েছে যোগাযোগ ব্যবস্থা। এদিকে এলাকার শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আশ্রয় কেন্দ্র খোলার কারণে বন্ধ রাখা হয়েছে বিদ্যালয়ে পাঠদান। কোমর পানি, আঁটু পানি, গোলা পানি, মানুষ খুব বেনয়া মাঝে আছে। এখন কারিগর পানিয়ে তল করে লাইছে, এখন আমরা কোনো থাকবার জায়গা নাই। মানুষ যাইরা আইরা বড় কষ্ট ওর গাড়ি লইয়া আইতে যাইতে। আমরা চাই যে এলাকাবাসী সবাই মিলিয়া এখানে একটা আশ্রয় কেন্দ্র হোক এই গ্রামের জন্য, এই এলাকার জন্য। স্কুলে যে আশ্রয় কেন্দ্রের মাঝে যাদের বাড়ি ডুবে গেছে তারা এসে পড়েছে, এজন্য আমরা চলে এসেছি। এদিকে পাহাড়ি ঢল ও ভারী বৃষ্টিপাতে সুনামগঞ্জেও বৃদ্ধি পাচ্ছে নদ নদীর পানি। এতে নদী তীর উপচে বিভিন্ন হাওরে ঢুকে পড়ছে পানি। প্লাবিত হতে শুরু করেছে নিম্নাঞ্চল। আগামী 72 ঘন্টা এসব নদীর পানি বৃদ্ধি পেতে পারে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। ইকরামুল কবির, সময় সংবাদ। পানি বাড়ার সবশেষ খবর জানাতে সুনামগঞ্জের বিশ্বম্ভর পড়ে আছেন রিপোর্টার হিমাদ্রি শেখর ভদ্র। আমরা সরাসরি যাচ্ছি তার কাছে। হিমাদ্রি, পানি প্রবাহিত হচ্ছে এবং এই সুরমা নদীর পানি সুনামগঞ্জের খরচার হাওর সহ বিভিন্ন হাওর ঢুকছে। আপনি জানেন যে সুনামগঞ্জের পানি মূলত স্থানীয় বৃষ্টিপাতে এতটা প্রভাবিত করে না, কারণ এর পাশেই রয়েছে মেঘালয় পাহাড়। মেঘালয় পাহাড়ের প্রায় 98 কিলোমিটার দীর্ঘ এই মেঘালয় পাহাড়ে বর্ষাকালে প্রায় 100 শতাধিকের মতো ঝর্ণা সৃষ্টি হয়। পাশাপাশি এর পাশেই রয়েছে 70 কিলোমিটার দূরে রয়েছে চেরাপুঞ্জি, সেই বৃষ্টিবহুল স্থান। সেই চেরাপুঞ্জির পানি যখন এই সুনামগঞ্জের সুরমা নদীতে নেমে আসে তখনই আসলে পাহাড়ি ঢলের যে প্রবণতা সেটা দেখা যায়। এখানে দেখা যাচ্ছে যে এই যে সুরমা নদীর পানি বিভিন্ন ঘুরে ফিরে বিভিন্ন খাল দিয়ে হাওরে প্রবেশ করছে এবং হাওরগুলি এখন পর্যন্ত পানিতে পরিপূর্ণ হয়ে ওঠে নাই। পানি পড়তে যখনগুলি হাওরগুলি ভরে উঠবে তখনই পানিটা উপচে পড়ার সম্ভাবনা দেখা দিবে। আপনি জানেন যে সুনামগঞ্জে প্রায় ছোট বড় 137টি হাওর রয়েছে। সেই হাওরগুলি এই ঘূর্ণিঝড় রিমেলের কিছুদিন আগেও সেগুলি পানি সম্পূর্ণ খালি অবস্থায় ছিল, পানি শূন্য অবস্থায় ছিল। এখন সেই শূন্য হাওরগুলিতে পানি ঢুকছে এবং পানি প্রবেশ করছে। সেই প্রবেশ করার কারণে সুনামগঞ্জের যে নদী তীরবর্তী এলাকার পানি এখনো ফুলে পেঁপে ওঠে নাই। আমরা কথা বলেছিলাম এখানকার পানি উন্নয়ন বোর্ডের সাথে যে এই যে বৃষ্টিপাত গত রাত্রে থেকে বন্ধ আছে এবং আগামী 1 তারিখ অর্থাৎ 1 এবং 2 তারিখের হালকা এবং মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে। সেই বৃষ্টিপাত যদি ভারী বা অতি ভারী বর্ষণের রূপ নেয় তখন হাওরের অবস্থা একটুটা টালমাটাল হতে পারে। আমরা কথা বলেছিলাম এখানকার লোকজনের সাথে, তারা জানিয়েছেন যে হাওর যখন পরিপূর্ণভাবে ভরে যাবে তখনই হাওরের পানি উপচে বন্যার সৃষ্টি হবে। এখানে যে বলে রাখা ভালো যে সুনামগঞ্জের পানি যেগুলি আসে সেগুলি আসাম
আসামে বন্যা হলে বা বিভিন্ন উজানে বন্যা হলে সেই বন্যার পানিটা একমাত্র প্রবাহিত হওয়ার রাস্তা হলো সুনামগঞ্জের সুরমা নদী দিয়ে, সেটা ধনু নদীতে যায় এবং ধনু নদী হয়ে সেটা মেঘনা নদীতে পড়ে, সেই পড়ে যাওয়ার রাস্তাটা। আচ্ছা, এখন পর্যন্ত যে আমাদের যে নদী খনন, সেই নদী খননের কাজ শেষ না হওয়ার কারণে পানিটা এখনো ধীর গতিতে যাচ্ছে এবং পানি প্রবাহের মাত্রা অনেকটা কমে যাচ্ছে। তো আপাতত পরিস্থিতি অনেকটা অপরিবর্তিত অবস্থায় রয়েছে, বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়নি। তবে যদি এই আগামী 2 দিন বর্ষা বৃষ্টি এবং পাহাড়ি ঢল বাড়ে তাহলে এই বন্যার আশঙ্কা থেকে যাচ্ছে। তো এই ছিল সুনামগঞ্জের বিশম্বরপুর থেকে পাহাড়ি ঢলের সবশেষ খবর। আমরা সরাসরি যুক্ত ছিলাম সুনামগঞ্জ থেকে। এ যেন বাতির নিচে অন্ধকার। স্বাস্থ্য অধিদপ্তরে এডিসের অভয়ারণ্য। ডেঙ্গুর বাহক এডিস মশা নিয়ন্ত্রণে সিটি কর্পোরেশন থেকে শুরু করে নগরের মানুষ সবাইকে সবক দেয় তারা। এদিকে প্রাক বর্ষাকালীন জরিপ নিয়ে অধিদপ্তর মাঠ পর্যায়ে কাজ করলেও এর গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছে 2 সিটি কর্পোরেশন। রাশিদ ইমনের রিপোর্ট, ছবি তুলেছেন খলিলুর রহমান। কথায় আছে উপরে ফিটফাট ভেতরে সদরঘাট, ঠিক তেমনি অবস্থা এই স্বাস্থ্য অধিদপ্তরের। স্বাস্থ্য অধিদপ্তরের মহাখালীর এই নতুন ভবন থেকেই নিয়ন্ত্রণ করা হয় ডেঙ্গু পরিস্থিতি, দেয়া হয় ডেঙ্গু নিয়ন্ত্রণের নানা গাইডলাইন। স্বাস্থ্যের যত রথী মহারথী আছে সবাই কিন্তু এখানে বসে অফিস করেন, অথচ ভবন থেকেই কিন্তু দেখা যাচ্ছে এডিস প্রজননের উত্তম চারণভূমি হিসেবে তৈরি করে রাখা হয়েছে। আর এই জায়গাটি এমন করে রাখা হয়েছে যাতে আসলে এখানে কেউ নেমে যে ওইখানের যে পানিটি রয়েছে বা জমা পানি রয়েছে সেই জমা পানিটি যে পরিষ্কার করবে তারও কোনো ব্যবস্থা নাই। অর্থাৎ কোনো ব্যাখ্যা দিয়েই কিন্তু স্বাস্থ্য অধিদপ্তর তাদের এই দায় এড়ানোর সুযোগ রাখেনি। অধিদপ্তরের এই নতুন ভবনে বসেন মহাপরিচালক, অতিরিক্ত মহাপরিচালক আর ডেঙ্গু নিয়ন্ত্রণ কর্মসূচি প্রকল্পের কর্মকর্তারা। শুধু কি এই কার্নিশ নাকি এই ভবনের অন্য কোথাও রয়েছে জমা পানিতে জন্ম নেয়া লার্ভার অস্তিত্ব? কৌতূহলী সময় সংবাদের ক্যামেরা ভবনের বেসমেন্টের পার্কিংয়ে। স্বাস্থ্য অধিদপ্তরে এবারে জরিপে উত্তর সিটি কর্পোরেশনের যে কয়টা ওয়ার্ড ঝুঁকিতে রয়েছে তার মধ্যে 20 নম্বর ওয়ার্ড একটি, এবং সেই 20 নম্বর ওয়ার্ডেই অধিদপ্তরের মূল ভবনটি অবস্থিত। এই ভবনের উপরের দশা তো দেখলাম, নিচে অর্থাৎ পার্কিংয়ে এসে এখানে যে চৌবাচ্চাটাতে পানি জমা আছে এবং তাতে যেন একদম মশার অভয়ারণ্য। আর একটু উকি দিলে খুব সহজেই বোঝা যাচ্ছে পুরো চৌবাচ্চার মধ্যে কিলবিল করছে লার্ভা। তো স্বাভাবিকভাবে প্রশ্ন জাগে, অধিদপ্তর যে জরিপ করেছে সেই জরিপের কি অন্তর্ভুক্ত ছিল এই ভবনটি? এই অবস্থা অধিদপ্তরের পুরনো ভবনেও। পুরো পরিবেশ যেন উস্কে দিচ্ছে এডিসের বংশ বিস্তার। যদিও বিষয়টি এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন এডিস বাহক নিয়ন্ত্রণ কর্মসূচির প্রকল্পের এই কর্মকর্তা। আমরা সচেতন না তা বলা যাবে না, তবে আমাদের জাতি হিসাবে ধরেন আমরা এই যে বিল্ডিং এর যে কোপলাগুলো বললেন, এটা কিন্তু এই সর্বশেষ যে রিমালের ঘটনার এফেক্ট। এদিকে গত এপ্রিলে ডেঙ্গু বাহক এডিস নিয়ন্ত্রণে প্রাক বর্ষা জরিপ করে স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখা সিডিসি। এর আগে গণমাধ্যমকে জানিয়ে করলেও এবার জরিপ অনেকটা নিভৃতি সারেন তারা। গত মঙ্গলবার সেই জরিপের ফলাফলে 2 সিটির 18টি ওয়ার্ডকে অতি ঝুঁকিপূর্ণ হিসেবে তুলে ধরা হয়। জরিপ মেনে 2 সিটি কর্পোরেশন কাজ শুরু করলেও এর মান নিয়ে প্রশ্ন তোলেন তারা। স্বাস্থ্য অধিদপ্তর আপনি যাবেন, দেখবেন যে তাদের পরিবেশ এত নোংরা করে রাখছে, হাজার হাজার ভাঙাচোরা গাড়ি ফালা রাখছে। নতুন ভবনটাও সেম থিং। ওনারা যেই পরিমাণ লার্ভার ঘনত্ব দেখিয়েছেন এই ওয়ার্ডগুলোতে, তাতে কিন্তু ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ডেঙ্গু রোগীতে সয়লাভ হয়ে যাওয়ার কথা। দুর্ভাগ্যজনকভাবে লক্ষ্য করেছে সার্ভেতে এমন একজন ব্যক্তিকে সংযুক্ত করা হয়েছে, তিনি এই রিপোর্টকে ম্যানিপুলেট করতে পারেন বলে আমরা সন্দেহ করছি। চলতি মৌসুমে এ পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা 2810 জন আর মৃতের সংখ্যা 35। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। সাবেক পুলিশ মহাপরিদর্শক বেনজির আহমেদের মতো অতীতে অনেকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠেছে। অবৈধ অর্থ উপার্জনের কারণে কেউ ধরা খেয়েছেন, কেউ আবার পার পেয়ে গেছেন। এ নিয়ে জনমনে নানা প্রশ্ন, কিন্তু বেনজিরের ক্ষেত্রে যেন পিকে হালদার কিংবা বাচ্চুর ঘটনার পুনরাবৃত্তি না হয় সে বিষয়ে এখনই পদক্ষেপ নেওয়া উচিত বলে মনে করেন আইনজীবীরা। আফজাল হোসেনের রিপোর্ট।
ব্যাংকপাড়ায় একসময়ের আলোচিত নাম ছিল প্রশান্ত কুমার হালদার, যিনি পিকে হালদার নামেই পরিচিত। দেশের কয়েকটি আর্থিক খাতকে পথে বসিয়ে দেশ ছাড়েন তিনি। প্রথমে তার হদিশ না মিললেও 2022 সালের মে মাসে পশ্চিমবঙ্গের উত্তর 24 পরগনার অশোকনগরে গ্রেফতার হন পিকে হালদার। তিনি এখন আছেন দেশটির নিরাপত্তা হেফাজতে। কিন্তু দেশ ছেড়েছিলেন কিভাবে, এ নিয়ে আছে এক চমকপ্রদ কাহিনী। 2019 সালের 23 অক্টোবর বেনাপোল সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে যান পিকে হালদার, তাও আবার বেনাপোল বন্দরে তার বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞার চিঠি পৌঁছানোর 13 মিনিট আগে। এ নিয়ে তোলপাড় হয় দেশ জুড়ে। পিকে হালদার পালানোর সময় কারা ইমিগ্রেশনে এবং দুদকে দায়িত্বরত ছিলেন সেই তালিকাও চেয়েছিলেন উচ্চ আদালত। বিষয়টি এখনও দুদক এবং ইমিগ্রেশন কর্তৃপক্ষের একে অপরের ওপর দোষারোপেই আটকে আছে। শুধু তাই নয়, আইন শৃঙ্খলা বাহিনীর চোখে ধুলো দিতে নিজের মোবাইল ফোনটি ঢাকার একটি 5 তারকা হোটেলের রুমে রেখে যান পিকে হালদার। ব্যাংক খাতের আরেকটি আলোচিত নাম আব্দুল হাই বাচ্চু, ছিলেন বেসিক ব্যাংকের চেয়ারম্যান। তার সময়ে প্রায় 4000 কোটি টাকার ঋণ জালিয়াতি ও আত্মসাতের ঘটনা ঘটে। এসব ঘটনায় মামলা হয় 59টি। প্রথমে কোনো মামলার আসামির তালিকায় ছিলেন না বাচ্চু, পরে সবকটি মামলাতেই তাকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করে দুদক। কিন্তু এখনো পর্যন্ত ধরাছোঁয়ার বাইরে রয়ে গেছে বাচ্চু। এমনকি বাচ্চু কোথায়, দেশে আত্মগোপনে নাকি বিদেশে পালিয়েছেন জানে না দুদক। এ সময়ের সবচেয়ে আলোচিত নাম বেনজির আহমেদ। পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির ও তার পরিবারের সম্পদের পাহাড় দেখে হতবাক সবাই। এরই মধ্যে বেনজিরের 621 বিঘা স্থাবর অস্থাবর সম্পত্তি জব্দ হয়েছে। জব্দ করা হয়েছে গুলশানের আলিশান 4টি ফ্ল্যাট ও 33টি ব্যাংক অ্যাকাউন্ট। এত সম্পদ কিভাবে গড়লেন বেনজির তা জানতে 6 জুন তলব করা হয়েছে তাকে। স্ত্রী ও সন্তানকে ডাকা হয়েছে 9 জুন। 45টি তথ্য, অভিযোগ এবং অপমানজনক বক্তব্য সন্নিবেশিত আছে। তার মধ্যে অবৈধ সম্পদ অর্জন নিয়ে গণমাধ্যমে রিপোর্টের পর নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দুর্নীতির সব অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেন বেনজির। এরপর আর এ বিষয়ে মুখ খোলেননি তিনি, এমনকি তাকে প্রকাশ্যেও দেখা যাচ্ছে না। সম্পত্তি জব্দের পর তার আইনজীবী গণমাধ্যমে কথা বললেও গত কয়েকদিন ধরে তিনিও কথা বলতে রাজি নন। এতেই গুঞ্জন উঠেছে বেনজির দেশে আছেন তো। বেনজির আহমেদ প্রসঙ্গে রাজনৈতিক অঙ্গনেও চলছে পাল্টাপাল্টি কথার লড়াই। সরকারি দল শুরু থেকেই বলে আসছে কারো দুর্নীতির রক্ষা কবচ হবেন না তারা, সব চলবে আইনি ধারায়। বিরোধীদের আশঙ্কা দুদকের মাধ্যমে ক্লিনশিট দেওয়া হতে পারে বেনজিরকে। বেনজির ইস্যু ভবিষ্যতে কোন দিকে যায় তা হয়তো সময় বলে দেবে, কিন্তু বেনজিরের ক্ষেত্রেও যেন পিকে হালদার অথবা বাচ্চুর ঘটনার পুনরাবৃত্তি না হয় সে বিষয়ে এখনই পদক্ষেপ নেওয়া উচিত বলে মনে করেন আইনজীবীরা। অনেক পলিটিশিয়ানকে আপনি এমবার্গো দিয়ে দেন দেশের বাইরে না যেতে, যদি না হয়ে থাকে ইমিডিয়েটলি করা উচিত এবং ওনারও বিচারের মুখোমুখি হওয়া উচিত। সঠিক একটা অনুসন্ধান হোক এবং সেটার একটা অগ্রগতি মহামান্য হাইকোর্টে 2 মাস পরে দাখিল করা হোক। যদিও দুদক বলছে দুর্নীতিবাজদের বিচার নিশ্চিতে সব পথেই হাঁটবেন তারা। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। শুধু রোহিঙ্গাদের অনুপ্রবেশ বন্ধ নয়, সারা দেশে ছড়িয়ে পড়া ঠেকাতে কঠোর হচ্ছে সরকার। ক্যাম্পে নিরাপত্তা বেষ্টনী, কাঁটাতারের ব্যারিয়ার কেটে ফেলা অংশ দ্রুত মেরামতের নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। কক্সবাজারে টানা 3 ঘণ্টা আইনশৃঙ্খলা সংক্রান্ত মতবিনিময় সভায় কর্মকর্তাদের এই নির্দেশ দেন তিনি। মোহাম্মদ ফরাজের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন সুজাউদ্দিন রুবেল। মিয়ানমারের রাখাইনে সরকারি বাহিনীর সঙ্গে দেশটির বিদ্রোহী গোষ্ঠী আরকান আর্মির তুমুল লড়াই চলছে। এতে অস্থিরতা বিরাজ করছে সীমান্তে। অনেক রোহিঙ্গা পালিয়ে বাংলাদেশ সীমান্তবর্তী মিয়ানমারের গ্রামগুলোতে আশ্রয় নিয়েছে। মিয়ানমারের এই সংঘাতে আজ এসে পড়ছে কক্সবাজারের উখিয়া ও টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে। একদিকে ক্যাম্পের পাশে পাহাড়গুলোতে মিয়ানমারের সন্ত্রাসী সংগঠনগুলো মজুত করছে ভারী অস্ত্র ও গোলাবারুদ। অন্যদিকে অস্থিরতা তৈরিতে বাড়ছে হত্যাকাণ্ড। এই অবস্থায় কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পের আইন শৃঙ্খলা সংক্রান্ত মতবিনিময় সভা করেন স্বরাষ্ট্রমন্ত্রী। বৃহস্পতিবার রাতে হিলটপ সার্কিট হাউসে একে একে আসতে থাকে আইন শৃঙ্খলা বাহিনীর শীর্ষ কর্তা ব্যক্তিরা। তাদের সঙ্গে যোগ দেন স্থানীয় 2 সংসদ সদস্য। বৈঠকটি রাত 8:30টায় শুরু হয়ে চলে রাত 11:30 পর্যন্ত। জাতীয় সংসদের হুইপ জানান, মতবিনিময় সভায় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দেশি বিদেশি সংস্থা যাতে তাদেরকে উৎসাহিত করতে না পারে এ বিষয়ে কার্যকর সিদ্ধান্ত নেওয়ার জন্য আমাদের
মাননীয় মন্ত্রী মহোদয় নির্দেশনা দিয়েছে। বৈঠক শেষে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, মিয়ানমার সীমান্ত দিয়ে আর কাউকে বাংলাদেশে ঢুকতে দেয়া হবে না। কেটে ফেলা কাঁটাতারের বেড়ার 200-এরও বেশি অংশ দ্রুত মেরামতের নির্দেশও দেন তিনি। মায়ানমার থেকে আর কোনো মানুষ, আর কোনো যেই হোক, সে রোহিঙ্গা হোক, অন্য যেই কেউ হোক, আমরা আর কেউকে আসতে দেব না। কাঁটাতারের বেড়াগুলো সংস্কার করে আবার যেগুলি কাটা হয়ে গিয়েছিল, মাঝখানে নষ্ট হয়ে গিয়েছিল, সেগুলি আবার রিপেয়ার করে আমরা রোহিঙ্গারা যাতে তাদের প্রয়োজন ব্যতীত ক্যাম্পের থেকে না আসতে পারে সেটাও তাদেরকে জানিয়ে দেওয়া। উখিয়া ও টেকনাফের 32টি ক্যাম্পে বসবাস করছে 12 লাখের বেশি রোহিঙ্গা। তাদের নিরাপত্তার দায়িত্বে রয়েছে এপিবিএনের 3টি ব্যাটালিয়ন। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। কোনো রকম বিধিনিষেধ কিংবা ইন্সপেকশন ছাড়াই এখন থেকে বিশ্বের যে কোনো বন্দরে নোঙর করতে পারবে বাংলাদেশি মালিকানাধীন সব জাহাজ। বিশেষ করে টোকিও এম ও ইউর সমীক্ষায় যুক্তরাষ্ট্র, রাশিয়ার মতো উন্নত দেশকে পেছনে ফেলে গ্রে থেকে হোয়াইট লিস্টে নাম ওঠায় মিলেছে এই সুযোগ। বিস্তারিত জানাচ্ছেন কমল দে। জাপান ভিত্তিক আন্তর্জাতিক সংস্থা টোকিও এমওইউর সবশেষ তালিকা অনুযায়ী গ্রে থেকে হোয়াইট লিস্টে নাম উঠেছে বাংলাদেশে মালিকানাধীন জাহাজগুলোর উপর 257টি ইন্সপেকশন করেছে সংস্থাটি। এর মধ্যে 1%-রও কম নেতিবাচক মার্ক নিয়ে হোয়াইট লিস্টের নাম রয়েছে বাংলাদেশের। হোয়াইট লিস্টে উত্তীর্ণ হওয়া আমাদের পতাকাবাহী জাহাজগুলোর স্ট্যান্ডার্ড যে ডেভেলপ হচ্ছে সেটার পরিচয় বহন করে। অনেকগুলো দেশ যদি জাহাজগুলো গ্রে লিস্টে বা ব্ল্যাক লিস্টে থাকে তাহলে ওইসব দেশে এন্ট্রি দিতে চায় না, কিন্তু এখন যেহেতু হোয়াইট লিস্টে চলে আসছে তাইলে এই ধরনের রেস্ট্রিকশনগুলোতে আর আমাদের বাংলাদেশের জাহাজগুলো পড়বে না। মূলত এশিয়া প্যাসিফিক অঞ্চলে চলাচলরত পণ্যবাহী জাহাজের মানের পাশাপাশি সুযোগ সুবিধা যাচাই শেষে এই তালিকা তৈরি করা হয়। প্রথমে জাহাজের অগ্নি নির্বাপন ব্যবস্থা, নিরাপদ নেভিগেশন সিস্টেম এবং দূষণ প্রতিরোধে আগাম প্রস্তুতি পরীক্ষা করে তালিকাতে স্থান দেয় আন্তর্জাতিক এই সংস্থা। বাংলাদেশি জাহাজগুলোর মেইনটেনেন্স, জাহাজগুলো পরিচালনার ক্ষেত্রে যে পরিমাণের কমপ্লায়েন্সেস আমরা মেনটেন করে গেছি, এটা আমাদের সবার কৃতিত্ব যে আমাদের মেরিন সেক্টর মেরিন ইঞ্জিনিয়াররা আপনার ওই পর্যায়ে জাহাজগুলোকে পরিচালনা করতে পেরেছে দেখে আমরা কিন্তু হোয়াইট লিস্টটাতে এসেছি। তালিকা অনুযায়ী সিয়েরা লিওন এবং মঙ্গোলিয়া সহ 4টি দেশ রয়েছে কালো তালিকায়, আর গ্রে তালিকায় রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র, নেদারল্যান্ড, রাশিয়া, ভারত সহ 16টি দেশ। এছাড়া সাদা তালিকায় বাংলাদেশ ছাড়াও 35টি সদস্য রাষ্ট্র রয়েছে। আন্তর্জাতিক যে সমস্ত আইনকানুনগুলো রয়েছে সেটাকে কমপ্লায়েন্স করেই কিন্তু আমরা বন্দর এবং জাহাজ আমরা দুটোই অপারেট করছি। তো সেদিক দিয়ে আমরা বলতে চাই এটা সব কিছুই হচ্ছে কারণ সরকারের সেই পলিসিগুলোর কারণে। বর্তমানে বাংলাদেশে মালিকানাধীন 99টি জাহাজ সমুদ্র পরিবহন বাণিজ্যে পণ্য পরিবহন করছে। সমুদ্র পথে পণ্য পরিবহনে বিশ্বের সব প্রতিষ্ঠিত শিপিং ব্যবসায়ীদের সাথে সমানতালে লড়াই করে যাচ্ছে বাংলাদেশের শিপিং ব্যবসায়ীরা। আর গ্রে লিস্ট থেকে হোয়াইট লিস্টে উত্তরণের ফলে বাংলাদেশি মালিকানাধীন সবগুলো জাহাজে এখন ভিড়তে পারবে বিশ্বের সব বন্দরে, আর তাতে জোয়ার আসবে বাংলাদেশের সমুদ্র বাণিজ্যে। চট্টগ্রাম বন্দর থেকে কমল দে, সময় সংবাদ। আবারও বাড়ল সব ধরনের জ্বালানি তেলের দাম। এ দফায় ডিজেল ও কেরোসিন লিটারে 75 পয়সা এবং অকটেন ও পেট্রোল লিটারে বাড়ানো হলো 2.5 টাকা। বৃহস্পতিবার নতুন মূল্যের প্রজ্ঞাপন জারি করে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। প্রজ্ঞাপনে জানানো হয়, বিশ্ববাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে ভোক্তা পর্যায়ে ডিজেল ও কেরোসিনের দাম 75 পয়সা বাড়িয়ে 160 টাকা 75 পয়সা, 2.5 টাকা বাড়িয়ে পেট্রোল 127 টাকা এবং অকটেন 131 টাকা নির্ধারণ করা হয়েছে। সমন্বয় করা নতুন দাম 1 জুন থেকে কার্যকর হবে। তবে বিশ্ববাজারে জ্বালানি তেলের দর কিছুটা কমলেও ডলারের বিপরীতে টাকার অবমূল্যায়নের কারণে এই মূল্য সমন্বয় করতে হয়েছে বলে জানিয়েছে জ্বালানি বিভাগ। পল্লী বিদ্যুতের ভুতুরে বিলে অতিষ্ঠ মাদারীপুরের ডাসার উপজেলাবাসী। 1 মাসের ব্যবধানে 3 থেকে 4 গুণ বেশি বিল হওয়ায় ক্ষুব্ধ বাসিন্দারা। এমনকি অভিযোগ করেও মিলছে না প্রতিকার। তবে পল্লী বিদ্যুৎ বিভাগের দাবি, অতিরিক্ত নয়, ব্যবহার বাড়ায় বিল বেড়েছে। সাদা দাগনের ছবিতে সঞ্জয় কর্মকার অভিজিত রিপোর্ট। পল্লী বিদ্যুৎ অফিসের কর্মকর্তার সঙ্গে গ্রাহকের বাকবিতণ্ডা। হঠাৎ বিল বেড়ে যাওয়ার কারণেই এমন পরিস্থিতি।
হঠাৎ বিল বেড়ে যাওয়ায় বিপাকে পড়েছেন মাদারীপুরের ডাসার উপজেলার পল্লী বিদ্যুতের গ্রাহকরা। তারা জানান, গত মাসের বিল থেকে এক লাফে 3 থেকে 4 গুণ বেশি বিল চলতি মাসে এসেছে। গ্রাহকের অভিযোগ, অফিসে বসেই বিল তৈরি করছেন উপজেলার 7 জন মিটার রিডার। 1 মাসের বিল বকেয়া হলেই গ্রাহকের সংযোগ বিচ্ছিন্ন করছে কর্তৃপক্ষ। নতুন করে সংযোগ নিতেও গ্রাহককে গুনতে হচ্ছে বাড়তি 850 টাকা। ভুতুরে বিল নিয়ে একাধিকবার অভিযোগ দিয়েও মিলছে না কোনো প্রতিকার। আমার গ্যাস মাসে আইছে 1100 টাকা, এই মাসে ওইটা লিয়ে যোগ করে আইছে 5774 টাকা। গ্যাস মাসে আমার বিল আসছে 1000 টাকা, এই মাসে আমার বিল আসছে 4700 টাকা। গত মাসে আপনার কি কারেন্ট বিল এসে 772 টাকা, এই মাসে আইছে 1980 টাকা। এর অভিযোগ দিমু কার কাছে? তবে পল্লী বিদ্যুৎ বিভাগ বলছে ভিন্ন কথা, অতিরিক্ত নয়, ব্যবহার বাড়ায় বিল বেড়েছে বলে জানান সংশ্লিষ্ট কর্মকর্তা। বিলগুলি সঠিক করা হয়েছে এবং মিটার রিডিং অনুযায়ী করা হয়েছে এবং প্রতিটা বিলই সঠিক আছে। তবুও যদি আমরা যারা অভিযোগ করছে আমরা তদন্ত করতেছি, যদি কোনো ভুল পাওয়া যায় এগুলি সংশোধনের ব্যবস্থা নিব। ডাসার উপজেলার 28টি গ্রামে পল্লী বিদ্যুতের গ্রাহক রয়েছেন 16,273 কিলোমিটার বিদ্যুৎ লাইনের দৈনিক চাহিদা 3.5 মেগাওয়াট। সঞ্জয় কর্মকার, অভিজিৎ, সময় সংবাদ, মাদারীপুর। ঘূর্ণিঝড় রেমালের আঘাতে ব্রিজ ভেঙে যাওয়ায় চলাচলে ভোগান্তি পোহাচ্ছেন গোপালগঞ্জের 2 উপজেলার লক্ষাধিক মানুষ। দ্রুত ব্রিজ মেরামতের বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। আর সাময়িকভাবে বিকল্প উপায়ে যান চলাচলের ব্যবস্থা করে দেওয়ার আশ্বাস নির্বাহী প্রকৌশলী। এইচ এম মানিকের ক্যামেরায় জয়ন্ত শিরালের রিপোর্ট। ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে গত 27 মে জোয়ারের পানির তোড়ে ভেঙে যায় এই ব্রিজটি। গোপালগঞ্জ সদর উপজেলার বেদগ্রাম বর্ণী সড়কের সিলনা এলাকার শিরখালে নির্মিত ব্রিজটি টুঙ্গিপাড়ার একাংশকে সংযুক্ত করেছে জেলা শহরের সঙ্গে। সড়কটি দিয়ে টুঙ্গিপাড়ায় প্রায় 50,000 মানুষ জেলা শহরে এবং সদর উপজেলার 50,000-এরও বেশি মানুষ টুঙ্গিপাড়া সহ বিভিন্ন এলাকায় যাতায়াত করেন। হঠাৎ বৃষ্টির এমন বেহাল দশায় চরম ভোগান্তিতে যানবাহন চালক ও এলাকাবাসী। মানুষ অত্যন্ত ঝুঁকি নিয়ে চলাফেরা করছে, আর না গেলেও নয়। আসতে পারতেছি না, গাড়ি ঘোড়া যাতে পারতেছি না। ছেলেবেলা নিয়ে যাদের খবরের সমস্যা আছে, স্কুল সব কলেজে বন্ধ। এটি আমাকে মেইন রোড, এই রোডের জন্য গাড়ি ঘোড়া সব বন্ধ। ব্রিজটি দ্রুত মেরামতের বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে বলছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। আর আপাতত বিকল্প উপায়ে যানবাহন চলাচলের ব্যবস্থা করে দেওয়ার আশ্বাস নির্বাহী প্রকৌশলীর। জনদুর্ভোগের কথা ইতিমধ্যে আমরা সরেজমিনে পরিদর্শন করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছি। নিশ্চয়ই ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যথাশীঘ্র এই সুরাহার জন্য ব্যবস্থা গ্রহণ করবে। বেইলি ব্রিজ অথবা টেম্পোরারি আমরা ব্যাম্বো ব্রিজ করে দিব, যাতে মানুষ সহ হালকা যানবাহন চলাফেরা করতে পারে। 20 লাখ টাকা ব্যয়ে 69 ফুট দৈর্ঘ্য ও 12 ফুট প্রস্থের ব্রিজটি 1994 সালে নির্মাণ করা হয়। 2023 সালে 13 লাখ টাকা ব্যয়ে মেরামত করা হয়। সময় সংবাদ, গোপালগঞ্জ। রান খরা কাটাতে মরিয়া সাকিব আল হাসান। নিউ ইয়র্কে বাংলাদেশ দলের অনুশীলনের প্রথম দিন 2 ঘন্টা ব্যাটিং প্র্যাকটিস করেন সাকিব। চোখের সমস্যার জন্য হেড পজিশন ঠিক হয়নি এখনো। এরপরও নেটে খেলেছেন বিগ শট, সাহায্য নেন হেড কোচ হাতুরো এবং ব্যাটিং কোচ ডেভিড হ্যাম্পের। নিউ ইয়র্ক থেকে সাজিদ মুস্তাহিদের রিপোর্ট। অনুশীলন ভেন্যু ক্যান্টিয়ক পার্কে বাংলাদেশ দল পৌঁছানোর বেশ খানিক সময় পর একাই মাঠে আসেন সাকিব আল হাসান। হন্তদন্ত হয়ে এসেই ব্যাট প্যাড নিয়ে রেডি ব্যাটিংয়ের জন্য। গেল বিশ্বকাপ থেকে রান খরা সাকিবের ব্যাটে। চোখের সমস্যার জন্য ব্যাটিংয়ের সময় হেড পজিশন ঠিক থাকে না সাকিবের। সে সমস্যা যে এখনো পুরোপুরি কাটেনি তাই স্পষ্ট তার ব্যাটিং অনুশীলনে। বল হিট করার ঠিক আগ মুহূর্তে বদলে যায় হেড পজিশন। সাকিবের দিকে আলাদা নজর ছিল হেড কোচ চন্ডিকা হাথুর সিংহে এবং ব্যাটিং কোচ ডেভিড হেম্পের। কয়েকটা করে বল ফেস করেই চলে গেছেন কোচদের কাছে। ভুল ত্রুটি হচ্ছে কিনা সেটাও শুধরে নিয়েছেন। নাসাউ কাউন্টি ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম থেকে প্রায় 17 কিলোমিটার দূরে ক্যান্টিয়ক পার্কের নেটে বাংলাদেশ অনুশীলন করে প্রায় 2 ঘন্টারও বেশি। এর পুরোটা সময় সাকিব ব্যাটিং করে গেছেন বিরামহীনভাবে। ভারতের বিপক্ষে মুখোমুখি হওয়ার আগে আরও একটা অনুশীলন সেশন পাবে বাংলাদেশ। গেল বিশ্বকাপে ইনজুরির জন্য টিম ইন্ডিয়ার বিপক্ষে ম্যাচটা খেলতে পারেননি সাকিব, যদিও তার নেতৃত্বে গেল এশিয়া কাপে শ্রীলঙ্কায় ভারতকে হারিয়েছিল বাংলাদেশ।
কলম্বোতে সেই ম্যাচে ভারতের বিপক্ষে সাকিব খেলেছিলেন ৮০ রানের ইনিংস, হয়েছিলেন ম্যাচ সেরাও। প্রস্তুতি ম্যাচ হলেও টিম ইন্ডিয়ার বিপক্ষে আবারও হাসুক সাকিবের ব্যাট, এটাই তো সবার চাওয়া। গেল ১৭ আন্তর্জাতিক টি-20তে কোনো 50 পাননি সাকিব আল হাসান। যুক্তরাষ্ট্রের বিপক্ষে সিরিজেও ব্যাট হাতে ছিলেন না সফল, যার কারণে অনুশীলনে বেশ সিরিয়াস দেখা গেছে সাকিবকে। বারবার কোচ হাথুরু সিংহে, ডেভিড হেম কথা বলেছেন সাকিবের সঙ্গে। তার একটা কারণও হতে পারে ড্রপ ইন পিচে বাংলাদেশের খেলার খুব একটা অভিজ্ঞতা নেই। একই সঙ্গে একটা গুঞ্জনও কিন্তু রয়েছে, এই বিশ্বকাপে হতে পারে সাকিবের শেষ টি-20 বিশ্বকাপ। আর এই বিশ্বকাপে সাকিব যে ব্যাট হাতে দলকে একটু বাড়তি কিছু দিতে চান, সেই তাড়না যে তার মধ্যে কাজ করছে সেটা কিন্তু স্পষ্ট ছিল নিউ ইয়র্কের প্রথম দিনের অনুশীলনে। নিউ ইয়র্ক থেকে সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র। বাংলাদেশ ভারত ওয়ার্ম আপ ম্যাচের ভেন্যু নিউ ইয়র্কের নাসাউ কাউন্টি আন্তর্জাতিক স্টেডিয়াম, যেখানে প্রথমবারের মতো ব্যবহার করা হবে ড্রপ ইন উইকেট। অস্ট্রেলিয়ার অ্যাডিলেইডে তৈরি করা হয়েছে এই মাঠের 10টি পিচ। এই একটি ওয়ার্ম আপ ম্যাচ ছাড়াও এখানে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে গ্রুপ পর্বের ম্যাচ খেলবে টাইগাররা। নিউ ইয়র্ক থেকে সাজিদ মুস্তাহিদের আরও একটি রিপোর্ট। নিউ ইয়র্কে বাংলাদেশ ক্রিকেট দল প্রথমবারের মতো অনুশীলন করছে এবং যে অনুশীলন ভেন্যুতে বাংলাদেশে এসেছে এটা নাসাউ কাউন্টি ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম থেকে বেশ খানিকটা দূরে। গতকাল এখানে কিন্তু বৃষ্টি হয়েছিল, মাঠ আমরা এখানে আসার পরও দেখেছি বেশ কিছুটা ভেজা ছিল। এর মধ্যে কিন্তু বাংলাদেশ দল নির্ধারিত সময় প্রায় বেশ কয়েক ঘন্টা পরে অনুশীলন করেছে। তবে নিশ্চিতভাবে সবার আগ্রহের কেন্দ্রে কিন্তু থাকবে যে বাংলাদেশ যে মাঠে খেলবে, একটা টেম্পোরারি মাঠ তৈরি করা হয়েছে কিছুদিন আগে, সেই মাঠে বাংলাদেশ খেলবে। এবং তার চেয়ে বেশি যে ইম্পর্টেন্ট যে বিষয়টা, বাংলাদেশ খেলবে ড্রপ ইন পিচে। সবাই নিশ্চয়ই জানে যে এই ওয়ার্ল্ড কাপ উপলক্ষে অ্যাডিলেইডে 10টা ড্রপ ইন পিচ করা হয়েছিল, যার মধ্যে 4টা বসানো হয়েছে নাসাউ কাউন্টি ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে এবং বাকি 6টি পিচ কিন্তু এখানে আপনারা দেখতে পাচ্ছেন। 3টে পিচে বাংলাদেশের 3 জন ব্যাটিং করছে, বাকি 3টা পিচ কিন্তু খালি রয়েছে। ড্রপ ইন পিচ নিয়ে একটু যদি বলতে হয়, এখানে দেখাতে চাইবো যে এখানে একটা কাটা দাগ আছে কিন্তু দেখতে পাচ্ছেন। এই পিচটা কিন্তু এখানে বসানো হয়েছে এবং বসানোর পর কিন্তু দেখছেন যে ঘাসের রং কিন্তু আলাদা। এবং ড্রপ ইন পিচের আসলে আচরণটা কেমন হবে সেটা কিন্তু অনেক বড় একটা বিষয়। ভারত দল এরই মধ্যে গতকাল এখানে এসে 3 ঘন্টার একটা প্র্যাকটিস সেশন করেছে এবং ভারত কিন্তু এই নিউ ইয়র্কেই তারা 3টা ম্যাচ খেলবে এবং সবগুলো ম্যাচ হবে নাসাউ কাউন্টি ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে, যার কারণে তারা কিন্তু এই তাদের প্রিপারেশনটাকে খুব সিরিয়াসলি নিচ্ছে। ড্রপ ইন পিচে বাংলাদেশও কিন্তু কখনো খেলেনি। যে 10টি পিচ আনা হয়েছে অ্যাডিলেড থেকে, সেগুলো ফ্লোরিডা এসেছিল এবং 1200 মাইল দূর থেকে এই পিচগুলো এনে এখানে বসানো হয়েছে। গতকাল যেহেতু বৃষ্টি হয়েছিল, পিচগুলোতে কিন্তু বাউন্স ছিল আনইভেন। তবে আজ যেহেতু রোদ উঠেছে, সুন্দর পরিবেশ, সুন্দর আবহাওয়া, সুন্দর আজ কিন্তু আমরা দেখছি ঠিক মতো বল ব্যাটে আসছে এবং স্পিনাররা বোলিং করছে, পেসাররা পাশের মাঠে আছে। বাংলাদেশ দল এখানে আগামীকাল অনুশীলন করবে, এরপর কিন্তু 1 তারিখ ভারতের বিপক্ষে ম্যাচ, এরপর আবার ডালাস যাবে, তারপর আবারও কিন্তু এখানে বাংলাদেশ ম্যাচ খেলবে। সো এখন পর্যন্ত বলা যায় বাংলাদেশ দল বেশ ভালো মতো এই ড্রপ ইন পিচের সঙ্গে মানিয়ে নিয়েছে। এখন দেখার অপেক্ষা শেষ পর্যন্ত এই ড্রপ ইন পিচ কেমন কাজ করে। 1 তারিখে তার পরীক্ষা কিন্তু হবে নাসাউ কাউন্টি ক্রিকেট স্টেডিয়ামে। নিউ ইয়র্ক থেকে সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। ঘরে বাইরে কোমর সমান পানি, বিপদসীমার উপরে সুরমা কুশিয়ারা। উজানের ঢলে তলিয়া সিলেটের নিম্নাঞ্চল, পানিবন্দী লাখ লাখ মানুষ। ডুবেছে সড়ক, যান চলাচল ব্যাহত। কথায় আছে উপরে ফিটফাট, ভেতরে সদরঘাট, ঠিক তেমনি অবস্থায় স্বাস্থ্য অধিদপ্তরের। ডেঙ্গু নিয়ন্ত্রণে সবক দেওয়ার স্বাস্থ্য অধিদপ্তরে এডিসির অভয়ারণ্য। নার্ভা মিললেও এড়িয়ে যাওয়ার চেষ্টা কর্তাদের। প্রাক বর্ষাকালীন জরিপ নিয়ে প্রশ্ন 2 সিটির। এবং দেশে অবৈধ সম্পদের পাহাড়, বিদেশে গা ঢাকা দিয়ে পার পেয়ে যান কেউ কেউ। সাবেক আইজিপি বেনজির ইস্যুতে পিকে হালদারের ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে পদক্ষেপ নেওয়ার তাগিদ। এ ছিল সকালের সময়। আন্তর্জাতিক সময় সঙ্গে থাকবেন খানতাজিন আহসান। ধন্যবাদ কনক। আন্তর্জাতিক সময় নিয়ে ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন।